ওকে, সবাই কি দেখতে পাচ্ছি আমরা? হ্যালো, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। চার পাঁচটা দেশ পড়বো, তাদের একদম টোটাল বিস্তারিত পড়বো, কিসের জন্য বিখ্যাত বা কি। সো ট্রেন্ডিং কান্ট্রিজ ইনফো পার্ট ওয়ান। শুরু করি প্রথমে আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডিং যেই দেশটা, সেটার নাম হচ্ছে গিয়ে ইরান। ইরানের অফিসিয়াল নাম হচ্ছে গিয়ে ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রাচীনকালে এটি পারস্য বা পার্সিয়া নামে পরিচিত ছিল। এক নজরে আমরা একটু দেখি। রাজধানী তেহরান, সরকারি ভাষা ফার্সি, সরকারি পদ্ধতি হচ্ছে কি ইসলামী প্রজাতন্ত্র, ধর্মতাত্ত্বিক গণতান্ত্রিক মিশ্রণ। সর্বোচ্চ নেতা এতদিন ছিলেন আয়াতুল্লাহ আল খামেনি। এখন হচ্ছে গিয়ে তার পুত্র মুজতবা হুসাইনি খামেনি। মুদ্রা হচ্ছে গিয়ে ইরানি রিয়াল টমান নামেও পরিচিত। ঠিক আছে। প্রধান ধর্ম হচ্ছে কি ইসলাম, যেটা কিনা শিয়া প্রধান। অনেকে আবার অনেক ইসলাম আছে যারা সুন্নি প্রধান, যেমন ফিলিস্তিন। সীমানা হচ্ছে গিয়ে ইরাক, টার্কি, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান। এটা হচ্ছে গিয়ে তাদের সীমানা। মানে 1 2 3 4 5 6 7, টোটাল 7টা দেশের সাথে ইরানের সীমানা রয়েছে। এটা কিন্তু আসতে পারে। ইরান প্রধান ভৌগোলিক ও অর্থনৈতিক স্তম্ভ দেখি। এক, ইরানের অর্থনীতি মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, তবে শিল্প ও কৃষিতেও তাদের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ হচ্ছে গিয়ে ইরান। এর ভূপ্রকৃতি হচ্ছে গিয়ে একটি মালভূমি অঞ্চল এটা। এর উত্তরে আলবর্জ পর্বতমালা এবং পশ্চিমে জাগ্রস পর্বতমালা অবস্থিত। এর রপ্তানি পণ্য হচ্ছে গিয়ে খনিজ তেল রপ্তানি করে তারা আয় করে। পেট্রোকেমিক্যাল পণ্য, কার্পেট। কার্পেট বিশ্ব ইরানিয়ান কার্পেট, যেটা আর কি এই অনেক সময় বাণিজ্য মেলায় উঠে, খুবই মানে বিশ্বখ্যাত। শুকনো ফল এবং জাফরানের জন্য ইরান অনেক জনপ্রিয়। ইরানের মূল শক্তি ও প্রভাব। ডেটা চার্ট। ইরানের বৈশ্বিক অবস্থা বুঝতে নিচের তালিকাটি আমরা লক্ষ্য করি, যেমন আনুমানিক র্যাঙ্কিং এবং শক্তি প্রদর্শন। এক নম্বর হচ্ছে গিয়ে জ্বালানি শক্তিতে ইরান বিশ্বের মোট 10% তেল মজুদ করে রাখছে। সামরিক শক্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইরান মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। ন্যানো টেকনোলজি এবং বায়োটেকনোলজিতে ইরান এশিয়া অত্যন্ত উন্নত। ঐতিহাসিক ও পর্যটন গুরুত্ব। ইরান কেবল একটি আধুনিক রাষ্ট্র নয়, এটি প্রাচীন সভ্যতার লীলাভূমি। পার্সেপোলিস, যা প্রাচীন হোকামনিশীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। সাংস্কৃতিক বন্দর। ইস্পাহানকে বলা হয় নিসফে জাহান বা বিশ্বের অর্ধেক, কারণ এর স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর। সাংস্কৃতিক শহরের নাম কি ইরানের? ইস্পাহান। সাহিত্য। ফেরদৌসি, কবি ফেরদৌসি, হাফিজ এবং রুমির মতো বিশ্বখ্যাত কবিদের জন্মস্থান এই ইরান। বর্তমান ট্রেন্ড। কেন ইরান এখন আলোচনায়? এক, কয়েকটা আলোচনায় আছে। এক নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ, এটা আমরা সবাই জানি। পারমাণবিক কর্মসূচি, ইরানের পরমাণু চুক্তি জেসিপিওএ এবং পশ্চিমা বিশ্বের সাথে এর সম্পর্ক। আঞ্চলিক রাজধানীর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, যেমন সিরিয়া, ইয়েমেন, লেবানন, ইরানের বিশাল প্রভাব আছে। আমরা সিরিয়া, ইয়েমেন, লেবানন এই এরকম আরো কয়েকটা দেশ পার্ট টুতে দেখবো। ভেনেজুয়েলা, এগুলো আর কি। প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে গিয়ে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্স সিস্টেমে ইরান অভাবনীয় উন্নতি সাধন করেছে। বিশেষ দ্রষ্টব্য, ইরানের নিজস্ব ক্যালেন্ডারকে সৌর হিজরি বলা হয়, যা সাধারণত আমাদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে তা থেকে ভিন্ন। তাদের নববর্ষকে বলা হয় নওরোজ। ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। নেক্সট আমরা যে একদম ডিটেল পড়বো এরকম না, জাস্ট উপর উপর দিয়ে পড়ে যাচ্ছি যাতে কিছু হইলেও আমরা লিখতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অল টাইম ইম্পর্টেন্ট এটা। তো এটা হচ্ছে বিশ্ব রাজনৈতিক কেন্দ্রবিন্দু। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। 50টি অঙ্গরাজ্য নিয়ে 50 স্টেটস আছে এই মার্কিন যুক্তরাষ্ট্রে।
নিয়ে গঠিত এই রাষ্ট্রটি সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সব দিক থেকে বর্তমানে একক পরাশক্তি হিসেবে পরিচিত। এক নজরে দেখি পুরো নাম ইউনাইটেড স্টেটস স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। আহ এরপর হচ্ছে ওয়াশিংটন ডিসি হচ্ছে রাজধানী। রাজধানী বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। শাসন ব্যবস্থা হচ্ছে ফেডারেল প্রেসিডেন্সিয়াল রিপাবলিক সিস্টেম। মুদ্রা মার্কিন ডলার। অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। সীমানা হচ্ছে উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো। উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো। ওকে। অর্থনৈতিক ও সামরিক প্রভাব। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহত্তম, মানে জিডিপি অনুযায়ী। এর প্রভাব প্রতিটি দেশে অনুভূত হয়। সিলিকন ভ্যালি যেমন অ্যাপল, গুগল, মাইক্রোসফট এগুলোর মতো যুক্তরাষ্ট্রের সকল মানে যুক্তরাষ্ট্রে এই সকল প্রতিষ্ঠান রয়েছে যা তাদের অর্থনৈতিক উদ্ভাবনী শক্তির মূল উৎস। আর্থিক কেন্দ্র হচ্ছে ওয়াল স্ট্রিট, যেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, যা বৈশ্বিক শেয়ার বাজার ও অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। সামরিক শক্তি। প্রতিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম। তাদের সামরিক প্রযুক্তি এবং নৌশক্তি অপরিজয় বলে বিবেচিত। ওকে। যুক্তরাষ্ট্রের মূল শক্তির ক্ষেত্র কি? একটি দেশের প্রভাব মাপার তিনটি প্রধান মাপকাঠিতে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে গিয়ে: এক, অর্থনীতি। বিশ্বের মোট উৎপাদনের প্রায় 24%, মানে 24%, মানে ডলার আর কি, ডলারে হিসাব করা এই অর্থনীতি তাদের। গবেষণা উন্নয়ন। বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয় অর্ধেকের বেশি এখানে অবস্থিত। সাংস্কৃতিক প্রভাব। হলিউড, পপ সঙ্গীত এবং ফাস্টফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডস এর মাধ্যমে সারা বিশ্বে এর সাংস্কৃতিক আধিপত্য বিদ্যমান। ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রা। যুক্তরাষ্ট্র একটি বিশাল দেশ হওয়ার কারণে আহ এর জলবায়ু ও ভূপ্রকৃতিতে ব্যাপক ভিন্নতা রয়েছে। পূর্ব উপকূল। রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র যেমন ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বোস্টন। পশ্চিম উপকূল হচ্ছে গিয়ে প্রযুক্তি ও বিনোদন কেন্দ্র যেমন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো। দর্শনীয় স্থান হচ্ছে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন, স্ট্যাচু অফ লিবার্টি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এবং নায়াগ্রা জলপ্রপাত, কানাডা সীমান্তে সেটা। কেন যুক্তরাষ্ট্র সবসময় ট্রেন্ডিং? এক, নির্বাচনী রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পুরো বিশ্বের শেয়ার বাজার ও পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলে। বিশ্বের মেধাবী মানুষদের কাজের জন্য অন্যতম প্রধান গন্তব্য এই দেশ। মনে রাখবেন, দেখছেন আসলেই ঠিক। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম মার্কিন ডলার হওয়ায় ডলারের আধিপত্য রয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা রাশিয়া দেখি। রাশিয়া বিশ্বের বৃহত্তম রাষ্ট্র ও সামরিক পরাশক্তি। এর অফিসিয়াল নাম হচ্ছে রাশিয়ান ফেডারেশন। ইউরোপ ও এশিয়া এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। রাশিয়া ইউরোপ ও এশিয়া এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম দেশ, যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/8 বা 1/8 দখল করে আছে। এক নজরে দেখি রাজধানী মস্কো। সরকারি ভাষা রুশ বা রাশিয়ান। সরকারি পদ্ধতি হচ্ছে গিয়ে ফেডারেল সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে ভ্লাদিমির পুতিন। ওই ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প। মুদ্রা হচ্ছে গিয়ে রাশিয়ান রুবল। সময় অঞ্চল হচ্ছে গিয়ে 11টি। প্রধান ধর্ম হচ্ছে গিয়ে অর্থোডক্স খ্রিস্ট ধর্ম। সামরিক অঞ্চল, সময় অঞ্চল, টাইম অঞ্চল হচ্ছে গিয়ে 11টি। অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ। এটি রাশিয়া অর্থনীতির মূলত তাদের বিশাল প্রাকৃতিক সম্পদের উপর দাঁড়িয়ে আছে। তারা বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ হচ্ছে গিয়ে রাশিয়া এবং খনিজ তেল উৎপাদনের শীর্ষস্থানীয়। বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ হীরা, সোনা, প্লাটিনাম এবং কয়লা রাশিয়ায় পাওয়া যায়। এছাড়া রাশিয়ার বিশাল সাইবেরিয়া অঞ্চল বিশ্বের অন্যতম প্রধান অক্সিজেন সরবরাহকারী বনভূমি। ভারী শিল্প, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে রাশিয়া বিশ্বের অগ্রগণ্য দেশ। রাশিয়ার মূল শক্তির ক্ষেত্র কি কি? এক, পারমাণবিক শক্তি। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ রাশিয়ার কাছে রয়েছে। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এবং প্রথম মানুষ ইউরি গ্যাগারিন মহাকাশে পাঠানোর কৃতিত্ব রাশিয়ার। ভেটো ক্ষমতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের একটি হিসেবে যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রাখে রাশিয়া। ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হচ্ছে গিয়ে রাশিয়া এতটাই বিশাল যে এর এক প্রান্তে দিন হলে অন্য প্রান্তে রাত থাকে। বৈকাল হ্রদ। এটি বিশ্বের গভীরতম এবং প্রাচীনতম স্বাদু পানির হ্রদ। এটা রাশিয়া অবস্থিত।
ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম রেল লাইন, যা মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত। সাহিত্য বিজ্ঞানে হচ্ছে গিয়ে দস্তয়েভস্কি, টলস্টয় হবে এটা, এবং পুশকিনের মতো বিশ্বখ্যাত সাহিত্যিকদের জন্মভূমি এখানে। পর্যায় সারণীর জনক মেন্ডেলিভও ছিলেন একজন রুশ বিজ্ঞানী। কেন রাশিয়া ট্রেন্ডিং? ইউক্রেন সংকট ও ভূ রাজনীতি। পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়া বর্তমান রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। আসলেই ওরা ইউরোপের সাথে ঝগড়া লাগায় রাখছে। ইউক্রেন তো, ইউক্রেনের সাথে তো আছেই। বিকল্প অর্থনীতি হচ্ছে গিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া বর্তমানে চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে নতুন অর্থনৈতিক বলয় যেমন ব্রিক্স অর্থনৈতিক বলয় শক্তিশালী করছে। প্রতিরক্ষা প্রযুক্তি হচ্ছে গিয়ে S-400 এর মতো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে রাশিয়ার একচ্ছত্র আধিপত্য রয়েছে। উম, তিনটা দেশ পড়লাম, এখন আমরা পড়বো 4 নাম্বার, চীন। চীন হচ্ছে গিয়ে এশিয়ার ড্রাগন ও আগামীর অর্থনৈতিক পরাশক্তি। সো এশিয়ার ড্রাগন খ্যাত দেশ কোনটি? চীন। চীন বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এবং বর্তমানে এটি বৈশ্বিক উৎপাদন ও প্রযুক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বা চতুর্থ, ভিন্ন মতে আর কি, অনেক সময় দ্বিতীয় তৃতীয় বলা যায়, এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চীন বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, প্রথম কিন্তু ইউএসএ, তার মানে দ্বিতীয় হচ্ছে গিয়ে চীন, এবং এশিয়ার সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। যে কিছু তথ্য দেখে নি এক নজরে। রাজধানী বেইজিং, বৃহত্তম শহর সাংহাই, সরকারি ভাষা মান্দারিন চীনা, সরকারি পদ্ধতি হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র, একদলীয় শাসন, প্রেসিডেন্ট শি জিনপিং, রেনমিনবি হচ্ছে গিয়ে মুদ্রা, প্রধান একক ইউয়ান। রেনমিনবি হচ্ছে গিয়ে মুদ্রার নাম, এবং সীমানা হচ্ছে 14টি দেশের সাথে সীমান্ত রয়েছে চীনের, যেটা কিনা বিশ্বের সর্বাধিক। এগুলা কিন্তু মনে রাখবেন। অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লব হচ্ছে গিয়ে গত 4 দশকে চীনের অর্থনৈতিক উত্থানকে আধুনিক ইতিহাসের বিস্ময় বলা হয়। বিশ্বের কারখানা, ওয়ার্ল্ডস ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক পর্যন্ত বিশ্বের সিংহভাগ পণ্য চীনেই উৎপাদিত হয়। 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক ভেহিকেল বলে যেটাকে, এবং হাই স্পিড রেলওয়েতে চীন বর্তমানে বিশ্বের শীর্ষে। বিশাল অবকাঠামো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সাথে বিশাল বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করছে। চীনের মূল শক্তির কি কি আছে? এক, উৎপাদন খাত, ম্যানুফ্যাকচারিং। বিশ্বের মোট ম্যানুফ্যাকচারিং আউটপুটের প্রায় 28.7%, যেটা কিনা ডলারে কাউন্ট হবে, এটা হচ্ছে গিয়ে চীনে হয়। চিন্তা করেন, পুরো বিশ্বের ম্যানুফ্যাকচারিং এর 28.7%ই চীন করে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিশ্বের বৃহত্তম, $3 ট্রিলিয়ন বেশি। মহাকাশ গবেষণা হচ্ছে গিয়ে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং, এবং চন্দ্র অভিযানে অভাবনীয় সাফল্য। ভৌগোলিক ও ঐতিহাসিক তাৎপর্য, প্রাচীন রেশম পথ বা সিল্ক রোড থেকে শুরু করে আধুনিক স্থাপত্য, সবখানেই চীনের বিশেষত্ব বিদ্যমান। চীনের মহাপ্রাচীর, মানুষের তৈরি বিশ্বের দীর্ঘতম প্রতিরক্ষা দেয়াল এবং সপ্তম আশ্চর্যের একটি। নিষিদ্ধ নগরী হচ্ছে গিয়ে ফরবিডেন সিটি বলে পরিচিত হচ্ছে বেইজিং এ অবস্থিত প্রাচীন রাজকীয় প্রাসাদ। তিব্বত মালভূমি, যেটাকে বিশ্বের ছাদ বলা হয়, থেকে শুরু করে ইয়াংসি নদীর অববাহিকা পর্যন্ত এর প্রাকৃতিক বৈচিত্র্য বিস্তৃত। কেন চীন ট্রেন্ডিং? জিডিপি প্রবৃদ্ধি, ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ব্রিক্স ও নতুন বিশ্ব ব্যবস্থা, চীন বর্তমানে ডলার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে চীন চীনের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইওয়ান একটা ইস্যু আছে না ওদের সাথে। ওকে, এরপর হচ্ছে গিয়ে পাকিস্তান। কয়টা পড়লাম? আহ ইরান, ইউএসএ, রাশিয়া, চীন, এবার পাকিস্তান, এরপরে সৌদি আরব। আচ্ছা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কেন পাকিস্তান পড়াচ্ছি বলেন তো, কে বলতে পারে? এতদিন পাকিস্তান আসে নাই, কিন্তু এখন পাকিস্তান পড়াচ্ছি কেন, কে বলতে পারে? এর কারণ হচ্ছে গিয়ে সম্প্রতি ইরান এবং ইউএস এর যে যুদ্ধ অবস্থা ছিল, সেটা সমঝোতা করছে কোন দেশ? এই যে পাকিস্তান, এই জন্য।
ঠিক আছে। ওকে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে পাকিস্তান। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে গিয়ে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, যেটা 1948 সালে স্বাধীনতা লাভের পর থেকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এক নজরে হচ্ছে গিয়ে রাজধানী ইসলামাবাদ, বৃহত্তম শহর করাচি, সরকারি ভাষা উর্দু এবং ইংরেজি, সরকার পদ্ধতি ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক, মুদ্রা পাকিস্তানি রুপি PKR, ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম, সীমানা ভারত, আফগানিস্তান, ইরান এবং চীন। দেখেন বাংলাদেশের সাথে কিন্তু এটার কোনো সীমানা নাই, এই জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধটা ইজি হয়েছিল, কারণ মাঝখানে ভারত ছিল, নাহলে কিন্তু খবর হইতো। তো ভারত, পাকিস্তান, ইরান এবং চীন। ওকে, এটা কি অবস্থা দেখি তো। পাকিস্তান ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় একটি দেশ। এর উত্তরে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা এবং দক্ষিণে আরব সাগর। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 পাকিস্তানে অবস্থিত, এবং এছাড়া হিমালয়, কারাকোরাম ও হিন্দুকুশ পর্বতমালার সংযোগস্থল এখানে। সিন্ধু নদ, এটি পাকিস্তানের অর্থনীতির প্রাণ রেখা। দেশটির বিশাল কৃষি ব্যবস্থা এই নদীর উপর নির্ভরশীল। গৌয়াদার বন্দর আরব সাগরের তীরে অবস্থিত। এই গভীর সমুদ্র বন্দরটি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মানে সিপেক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গোয়াদার বন্দর মূল শক্তি কি? এক, সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী সামরিক বাহিনীর একটি। চিন্তা করেন, এটি বিশ্বের পঞ্চম জনবহুল দেশ, যার বিশাল একটি অংশ তরুণ সমাজ। পারমাণবিক সক্ষমতা হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানি সফলভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী। অর্থনীতি ও কৃষি, পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি এবং টেক্সটাইল শিল্পের উপর নির্ভরশীল। তুলা, গম, ধান এবং আম উৎপাদনে পাকিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দেশটির রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক ও সুতা রপ্তানি থেকে। পাকিস্তানের শিয়ালকোট শহর বিশ্বখ্যাত বিশ্ববিখ্যাত ফুটবল যেমন ফিফা বিশ্বকাপের বল তৈরির জন্য বিখ্যাত। মাইন্ড ইট, যেহেতু ফিফা বিশ্বকাপ আসতেছে, এইটা কিন্তু একটা ভালো ইনফো। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে দেশটি মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের প্রধান রুট হওয়ার চেষ্টা করছে। সিপেক। আঞ্চলিক রাজধানী রাজনীতি হচ্ছে গিয়ে আফগানিস্তান এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ও সংস্কৃতি, পাকিস্তান ক্রিকেটে একটি বড় শক্তি এবং তাদের সঙ্গীত, বিশেষ করে কাওয়ালি ও সুফি সঙ্গীত বিশ্বব্যাপী সমাদৃত। এগুলোর জন্য ট্রেন্ডিং না, ও আসলে ট্রেন্ডিং এখন হচ্ছে গিয়ে ইরান এবং US এর যুদ্ধ থামানোর জন্য। এইটা এখানে মিসিং হয়েছে, এই তথ্যটাই ইম্পর্টেন্ট এখানে। সৌদি আরব ইসলামের কেন্দ্রবিন্দু ও আগামী রূপান্তরের অগ্রদূত। সৌদি আরব পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ। এটি আরব উপদ্বীপের প্রায় 80% এলাকা দখল করে আছে। দেশে একদিকে লোহিত সাগর এবং অন্যদিকে পারস্য উপসাগর দ্বারা বেষ্টিত। সৌদি আরব বা কিংডম অফ সৌদি আরব KSA বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতি ও রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। এক নজরে তারটা দেখি। পুরো নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া খাইছে। রাজধানী হচ্ছে গিয়ে রিয়াদ। পবিত্র শহর সমূহ হচ্ছে গিয়ে মক্কা ও মদিনা। সরকারি ভাষা আরবি। সরকারি পদ্ধতি হচ্ছে গিয়ে নিরঙ্কুশ রাজতন্ত্র। বাদশাহ ও প্রধানমন্ত্রী সালমান বিন আব্দুল আজিজ ও মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স। মুদ্রা হচ্ছে গিয়ে সৌদি রিয়াল SAR। অর্থনৈতিক শক্তি ও জ্বালানি সম্পদ, সৌদি আরবের অর্থনীতি মূলত তেল সম্পদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তেল সম্পদের, তবে বর্তমানে তারা আয়ের উৎস বহুমুখীকরণের দিকে ঝুঁকছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত খনিজ তেল মজুদের দেশ। এক নম্বর হচ্ছে ইরান। আরামকো বিশ্বের মূল্যবান এবং লাভজনক কোম্পানিগুলোর একটি, যা সৌদি আরবের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ করে। ভিশন 2030 ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গৃহীত এই মহৎ পরিকল্পনার লক্ষ্য হলো তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, প্রযুক্তি এবং আধুনিক শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়া। সৌদি আরবের মূল শক্তির ক্ষেত্র কি কি? জ্বালানি প্রভাব, ওপেকের প্রধান দেশ হিসেবে বিশ্ববাজার তেলের দাম নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে এই সৌদি আরব।
প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও ওমরা পালনের জন্য দেশটিতে যান, যা সৌদি আরবের বিশেষ মর্যাদা নিশ্চিত করে এবং তাদের অর্থনীতিতেও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। বিনিয়োগ শক্তি, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ এর মাধ্যমে তারা সারা বিশ্বের বড় বড় কোম্পানি স্পোর্টস ক্লাবে বিনিয়োগ করেছে বা করছে। আধুনিকায়ন ও মেগা প্রকল্প সমূহ, সৌদি আরব বর্তমানে আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির এক বিশাল কর্মযজ্ঞে লিপ্ত। নিয়ম, লোহিত সাগরের তীরে $500 বিলিয়ন একটি অত্যাধুনিক শহর প্রকল্প, যার অংশ হলো দ্য লাইন নামক একটি বিশাল ভবন শহর। আল উলা এবং রেড সি প্রজেক্টের মাধ্যমে দেশটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র তৈরির দিকে এগোচ্ছে। গত কয়েক বছর সৌদি আরবে সিনেমা হল খোলা, কনসার্ট আয়োজন এবং নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদানের মতো ব্যাপক সামাজিক সংস্কার হয়েছে। ট্রেন্ডিং হচ্ছে গিয়ে ক্রীড়া ও বিনোদন, বিশ্বের সেরা ফুটবলারদের যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি লিগে অন্তর্ভুক্ত করে দেশটি ফুটবল, এটা অনেক পুরানো নিউজ। মধ্যস্থতাকারী ভূমিকা, বৈশ্বিক রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে এটি পরিচিত বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাইট, ইউক্রেন রাশিয়া যুদ্ধে বা সুদান সংকটে কিন্তু সৌদি আরবের ভূমিকা আছে, এটা কিন্তু অনেকে আমরা ভুলে গেছি। স্থাপত্য বিষয় হচ্ছে জেদ্দা টাওয়ারের মতো প্রকল্পগুলো সম্পন্ন হলে এটি হবে বিশ্বের দীর্ঘতম ভবন। তো থ্যাংক ইউ। আমরা এখন দুইটা ভিডিও দেখবো, আপনারা একটু 2 মিনিট অপেক্ষা করেন, ওকে? তারপর আমরা ক্লাস শেষ করে দিব, একটু অপেক্ষা করুন। ওকে, সো আমরা আর্থ কোয়াক এটা একটু দেখি। এটা হয়তো পুরানো ব্যাচদের পড়াইছিলাম কিন্তু নতুন ব্যাচদের পড়াই নেই। এটা একটু ভালো করে দেখেন, এটা ফোকাস রাইটিং আসতে পারে যেহেতু ভূমিকম্প ইদানিং বেশি হচ্ছে, আজকেও হয়েছে একটু আগে। সো এটা কিভাবে হয়, কেমনে হয়, এটা একটু দেখেন, ওকে? সম্প্রতি বাংলাদেশের নরসিংদী জেলার মাধবদীতে 5.5 মাত্রার একটি ভূমিকম্প হয়। এর কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এবং কম্পন চলেছিল 26 সেকেন্ড ধরে। এই ভূমিকম্পে কমপক্ষে 5 থেকে 10 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 100 থেকে 500 জন। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে ঢাকা, কলকাতা এবং ভারতের পূর্বাঞ্চল পর্যন্ত। বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্প এবং কী কারণে ভূমিকম্প হয় এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়িয়ে পড়ছে। এদিকে বিশেষ গবেষণা ও তথ্য মতে জানা যায় যে এই ভূমিকম্পের পেছনে রয়েছে ভারতের ব্যাপক হাত। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি বলেছিলেন যে পাকিস্তান নাকি তলায় তলায় নিউক্লিয়ার টেস্ট করছে মাটির নিচে। তাহলে এই ভূমিকম্পের সঙ্গে কি তার কোনো যোগসূত্র রয়েছে? আজকে আমরা ভূমিকম্পের উৎপত্তির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করব। এই ভূমিকম্পটি ঘটেছে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের ঘর্ষণ ও সংঘর্ষের ফলে। বাংলাদেশ ভারতীয় প্লেটের ওপর অবস্থিত, যা উত্তর উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে প্রতি বছর 4-5 সেন্টিমিটার গতিতে ইউরেশিয়ান প্লেট তথা হিমালয়ের নিচে ঢুকে যাচ্ছে, যা কেন্দ্রীয় বাংলাদেশে যেমন নরসিংদী, ঢাকা অঞ্চলের ফল্ট লাইনগুলোতে চাপ তৈরি করে। এই চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প হয়। এই অঞ্চল কেন্দ্রীয় বাংলাদেশের মধুপুর ফল্ট, যা ঢাকার খুব কাছে একটি সক্রিয় ফল্ট লাইন। এছাড়া পূর্ব গঙ্গা ফল্ট জোন এর প্রভাবও পড়ে। ইউএসজিএস-এর তথ্য অনুসারে এই অঞ্চলে 1950 সাল থেকে মাত্র 14টি 5.5 বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা দেখায় এটি তুলনামূলক কম সক্রিয়, কিন্তু যখন হয় তখন শক্তিশালী হয়, কারণ পলল মাটির কারণে কম্পন বেড়ে যায়। বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিকম্প হবার সম্ভাবনা কতটুকু তাই মানচিত্র দেখেই বলা যায়। বাংলাদেশ ভারতীয় প্লেটের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরে ভারতীয় প্লেটের সাথে ইউরেশীয় প্লেট ধাক্কা খাচ্ছে, আবার বাংলাদেশের পূর্বাঞ্চলের সাথে বার্মিস প্লেটের পাশাপাশি ধাক্কা খায়। ফলে বাংলাদেশের পশ্চিম দক্ষিণাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চলে প্রচুর ভূমিকম্প হয়ে থাকে। ভূতাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। এর একটি হল ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হল সিলেট থেকে চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প এতটাই সাধারণ যে পৃথিবীতে প্রতিদিন গড়ে ৫৫টি ভূমিকম্প হয়, যার অধিকাংশই আমরা অনুভব করি না। কিন্তু বড় মাত্রার ভূমিকম্প পৃথিবীতে মানুষের জন্য দুর্যোগ নিয়ে আসে। অন্য সব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না। ফলে এটি অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বেশি প্রাণঘাতী। তবে কোথায় ভূমিকম্পের সম্ভাবনা বেশি এবং কোথায় ভূমিকম্পের সম্ভাবনা কম, এটা আগে থেকে বলে দেওয়া যায়। কেন ভূমিকম্প হয় তা জানতে ভূপৃষ্ঠ এবং তার টেকটনিক প্লেটগুলো সম্পর্কে জানতে হবে। পৃথিবীর সবচেয়ে ওপরের স্তরকে বলা হয় ভূত্বক। এইখানেই পানি, স্থল সবকিছু আছে। এই ভূত্বকটা অনেকগুলো ছোট বড় টেকটনিক প্লেটে বিভক্ত। ভূত্বকের নিচে আছে ম্যান্টেল। এই ম্যান্টেলটা পুরোপুরি তরলও না, কঠিনও না। ম্যান্টেলটা জেলির মতো। পুরো টেকটনিক প্লেটগুলো এই জেলির মতো ম্যান্টেলের ওপর ভাসছে। একটা টেকটনিক প্লেট আরেকটা থেকে দূরে সরে যেতে পারে। তখন এই ফাঁকা জায়গাতে ভূপৃষ্ঠের গলিত লাভা ওপরে উঠে আসে। এভাবে আগ্নেয়গিরির জন্ম হয়। আবার টেকটনিক প্লেট পাশাপাশি ধাক্কা খায়। এখানে দীর্ঘদিনের চাপে এই প্লেটগুলোর সংযোগস্থলে প্রচুর শক্তি জমা হয়। প্লেটগুলো পাশাপাশি সরার সাথে সাথে এই শক্তি মুক্ত হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়। কয়েক বছর আগে তুরস্ক ও সিরিয়ায় এরকম ভূমিকম্প হয়েছিল। আবার একটি প্লেট যখন আরেকটা প্লেটের সাথে সরাসরি ধাক্কা খায়, তখন একটা প্লেট সরাসরি আরেকটা প্লেটের নিচে বা ওপরে উঠে যায়। তখন বিরাট ভূমিকম্প হয়। এর ফলে পাহাড় পর্বত তৈরি হয়। মাউন্ট এভারেস্ট এই কারণেই তৈরি হয়েছে। এমনকি এভারেস্টের উচ্চতা এখনও বাড়ছে, কারণ টেকটনিক প্লেটের ধাক্কার প্রভাব এখনও সক্রিয়, আর চাপে পড়া শিলাস্তরগুলো ক্রমাগত ওপরের দিকে প্রসারিত হচ্ছে। ফলে এভারেস্টের উচ্চতা প্রতি বছর প্রায় ৪ মিলিমিটার করে বাড়ছে। টেকটনিক প্লেটের গতি তো খুবই কম, বছরে মাত্র 10 সেন্টিমিটার। কিন্তু এত কম গতিতে চললেও টেকটনিক প্লেট থেকে ঘটা ক্ষুদ্র সংঘর্ষে কয়েকশো পারমাণবিক বোমার মতো শক্তি বিস্ফোরিত হয়। আচ্ছা, কখনো কি ভেবেছেন এত বিশাল শক্তির রহস্য কি? প্রথমত, টেকটনিক প্লেটের আকার বিশাল, তাই তার ভরও বিশাল। উদাহরণস্বরূপ, এই ক্রুজ জাহাজটা খুব ধীর গতিতে চলছে, কিন্তু তার বিশাল ভরের কারণে বিরাট প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, টেকটনিক প্লেট হঠাৎ ধাক্কা খায় না, বরং দীর্ঘ সময় ধরে যথেষ্ট পরিমাণ শক্তি জমা হলে প্লেট সরে যায়, আর জমা সব শক্তি মুক্তি পায় এবং সেই শক্তি চারদিকে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। আর একটা প্রশ্ন, সব দুর্যোগের আগাম সতর্ক সংকেত পাওয়া গেলেও কেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া যায় না? উত্তর হলো, টেকটনিক প্লেটগুলোর এই অতি ক্ষুদ্র নড়াচড়া পর্যবেক্ষণ করাই কঠিন। তার উপর কোন পরিস্থিতি কখন কম্পনকে বড় ভূমিকম্পের রূপ দেয় সেগুলো আরও জটিল। ভিন্ন ভিন্ন ফল্ট লাইনে ভিন্ন ধরনের শিলা থাকে। কিছু শিলা শক্ত, কিছু দুর্বল। শিলাগুলো তাপ ও ঘর্ষণে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। কিছু শিলা আংশিক গলে গিয়ে অতিরিক্ত খনিজযুক্ত গরম তরল বের করে, যা ফল্ট লাইনকে লুব্রিকেট করে ঘর্ষণ কমায়। কিন্তু কিছু শিলা শুকনো থাকে, যেগুলোতে বিপজ্জনক চাপ জমে ওঠে। এছাড়াও সব ফল্ট লাইন বিভিন্ন মাধ্যাকর্ষণ শক্তি ও ম্যান্টেলের গরম শিলার স্রোতের প্রভাবের অধীন। তাহলে এত অদৃশ্য ভেরিয়েবলের মধ্যে কোনগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে? আরও ঘনিষ্ঠ সময়ের পূর্বাভাস দিতে গবেষকেরা আগাম কম্পন বা ভূপৃষ্ঠের ক্ষুদ্র ওঠানামা পরীক্ষা করেন। দীর্ঘদিন ধরে ভূতত্ত্ববিদেরা সিসমোমিটার দিয়ে এসব ক্ষুদ্র কম্পন ধরে মানচিত্র তৈরি করছেন। ২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে ভূমিকম্প আঘাত হানার ঠিক আগে গবেষকেরা বাতাসে রেডিওঅ্যাক্টিভ গ্যাস, র্যাডন ও থরনের অস্বাভাবিক উচ্চ মাত্রা রেকর্ড করেন। ধারণা করা হয়, ভূপৃষ্ঠে চাপ বাড়লে শিলায় ক্ষুদ্র ভাঙন বা মাইক্রোফ্র্যাকচার তৈরি হয়, যার মাধ্যমে এসব গ্যাস বেরিয়ে আসে। বিজ্ঞানীরা মনে করেন, যদি ভূমিকম্প প্রবণ এলাকায় র্যাডন থরন ডিটেক্টরের ঘন নেটওয়ার্ক তৈরি করা যায়, তবে ১ সপ্তাহ আগেও ভূমিকম্প পূর্বাভাস দেওয়া সম্ভব হতে পারে।
বিশ্বের সর্বাধিক ভূমিকম্প সংঘটিত হয় জাপানে, কারণ দেশটির ভূত্বক 4টি টেকটনিক প্লেটে বিভক্ত। তারা দেশজুড়ে প্রায় 1000 সিসমোমিটার বসিয়েছে। যে কোনো পি ওয়েভ ধরা পড়লেই পুরো দেশের ট্রাফিক লাইট লাল হয়ে যায়, স্মার্টফোনে নোটিফিকেশন যায় এবং সাইরেন বেজে ওঠে। ফলে প্রাণহানি অনেক কমানো যায়। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার নানা উপায় চেষ্টা করেছেন ও করছেন, কিন্তু কোনো পদ্ধতিই কাজ করে না। আসলে কখন ভূমিকম্প হবে তা পুরোপুরি অনিশ্চিত। সম্প্রতি থ্যাংক ইউ। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাস হবে বাংলা। আপনারা আরেকটা নতুন লিংক পাবেন, ঠিক আছে? খোদা হাফেজ, বাই বাই।